পড়ছিলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি, কলমে সানা শেখ। পর্ব সংখ্যা 24। আলভি মায়ার দিকে তাকিয়ে আছে। মায়া তাকিয়ে আছে বাইরের দিকে। ওড়নার আড়ালে ঢাকা পড়েছে মায়ের মুখশ্রী। আলভি একটু সময় নেয়, তারপর বলে, ক্ষমা করবে না আমায়? আমি কি ক্ষমার অযোগ্য? কথা বলতে পারে না মায়া। কান্নারা গলায় দলা পাকিয়ে গেছে। নিঃশব্দে গড়িয়ে পড়েছে চোখের পানি। আমি তোমাকে আর জোর করব না। তুমি যা চাইবে তাই হবে। তুমি যদি চাও আমি তোমার লাইফ থেকে চলে যাই, তাহলে আজকেই চলে যাব সারা জীবনের জন্য। আর যদি চাও থেকে যাই, তাহলে থেকে যাব অনন্তকালের জন্য। এখন তুমি কি চাও? কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল মায়া। দেখে মনে হচ্ছে ওর কানে আলভির কোনো কথা পৌঁছায়নি। কেমন পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছে চুপচাপ। কথা বলছো না কেন? আমার সাথে থাকবে নাকি থাকবে না? হ্যাঁ অথবা না বলো। আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো। আমি চাই না আমার জন্য তুমি আর কষ্ট পাও। তোমার সিদ্ধান্তই শেষ। মায়া তবুও চুপ। আমি কি ভেবে নেব তুমি আমার সাথে থাকতে চাইছো না? যদি এটা সত্যি হয়, তাহলে নিচে গিয়ে সবাইকে ড্রয়িং রুমে উপস্থিত হতে বলো। আজকে তোমাকে চিরদিনের জন্য মুক্তি দিয়ে চলে যাব এই বাড়ি থেকে, এই দেশ ছেড়ে। আমার ছায়াও আর কোনোদিন তোমার উপর পড়বে না। মায়ার ফোপানের শব্দ স্পষ্ট শুনতে পায় আলভি। যাও, নিচে গিয়ে সবাইকে ড্রয়িং রুমে উপস্থিত হতে বলো। আমি 10 মিনিট পর আসছি। আজকে আমাদের শেষ দেখা, শেষ কথা। আজকের পর আর কোনোদিন দেখা হবে না আমাদের, কথাও হবে না কোনোদিন। পাখি, তোমাকে আমি বন্দি করতে চেয়েছিলাম আমার বুক পিঞ্জিরায়, কিন্তু তুমি তো বোধহয় অন্য খাঁচার পাখি। যাও, নিচে যাও। রাত বেড়ে যাচ্ছে, সবাই আবার ঘুমিয়ে পড়বে। মায়া আলভির মুখের দিকে না তাকিয়ে ডোরের দিকে এগিয়ে যায়। মায়া কয়েক কদম এগিয়ে যেতেই আলভি গান গাইতে শুরু করে। আলভির গলার স্বর স্বাভাবিক, তবে শুনে মনে হচ্ছে গভীর বেদনা মিশ্রিত স্বর। নিজের মতো ভালো থেকো, ছেড়ে দিলাম পিছুটান। বাঁচব না হয় সারা জীবন, নিয়ে প্রিয় অভিমান। মন তো বুঝে তোমাতে হারাবে, তাকে বেঁধে রাখা কি আর যাবে? শুধু যাব না তোমার কাছে এই আমি। একটু থেমে দম নিয়ে বলে, মৃত্যুর আগে এই পিছুটান ছাড়াতে পারবো না আমি। তবে ফিরবো না আর তোমার কাছে কোনোভাবেই। তোমার সুখে আর বাধা হয়ে আসবো না। তোমাকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য আর ফিরবো না। চলে যাব অনেক দূরে, চিরদিনের জন্য। আবার একটু দম নেয় আলভি। তারপর আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, দূরেই যদি সরিয়ে নেবে, তাহলে তার মায়ায় কেন ফেললে? এই মায়া যে বড় ভয়ঙ্কর। 13 বছরে যেই কষ্ট অনুভব করেছি, তার চেয়ে অনেক বেশি কষ্ট এখন কেন হচ্ছে? কেন মনে হচ্ছে আমার জানটা টেনে বের করে নিচ্ছ? এত কেন কষ্ট হচ্ছে আল্লাহ? যাকে 13 বছর দেখিনি, যার কথা মনে দিয়ে ভাবিনি, যাকে বউ বলে মানিনি, তার মায়ায় কেন এভাবে ফেললে? এই মায়ায় না ফেললেও তো পারতে। বউ বলেই কি প্রথম দেখায় তার মায়ায় এভাবে ফেলেছিলে? এটাই কি হালাল সম্পর্কের টান? ও আমার জন্য হালাল বলেই কি এতগুলো বছর পর প্রথম দেখা ওর প্রেমে মায়ায় পড়েছি? মায়া কেন এত অদ্ভুত? এই মায়া কিভাবে কাটাবো আমি? আমাকে তিলে তিলে শেষ করার জন্যই কি এই ভয়ঙ্কর মায়ায় ফেলেছ? এত বড় শাস্তি না দিলেও পারতে। একটু থেমে আবার বলে, যেই ভুল আর অন্যায় করেছি, তাতে এই শাস্তিই আমার প্রাপ্য। রুমে দাঁড়িয়ে আলভির গান আর কথাগুলো শোনে মায়া। আলভি চুপ হয়ে যেতেই ডোর খুলে রুম থেকে বেরিয়ে যায়। আলভি আকাশের দিকে তাকিয়ে থেকেই মুচকি হাসে। বুকের উপর ডান হাতটা চেপে ধরে বলে, শান্ত হ, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। রুমে ফিরে আসে, নিজের প্রয়োজনে সবকিছু সুটকেসে গুছিয়ে নেয়। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে নিজেও তৈরি হয় অল্প সময়ের মধ্যে। ফর্মাল ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট ইন করে পরেছে। চুলগুলো হেয়ার জেল দিয়ে সেট করে নিয়েছে। যেভাবে তৈরি হয়ে বাড়িতে এসেছিল, সেম সেভাবেই তৈরি হয়েছে চলে যাওয়ার জন্য। সুটকেসটা হাতে নিয়ে পুরো রুমে নজর বুলায় একবার। রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। ইতোমধ্যে বাড়ির সবাই উপস্থিত হয়ে গেছে ড্রয়িং রুমে। শুধু মায়া আর মানতাসা নেই। মানতাসা হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু মায়া কোথায় গেল? এত রাতে আলভিকে তৈরি হয়ে সুটকেস হাতে নিয়ে নিচে আসতে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, শুধু আলতাফ মাহমুদ বাদে। ঐশী রহমান দ্রুত ছেলের কাছে এগিয়ে এসে বলেন, এত রাতে এভাবে কোথায় যাচ্ছ তুমি? চলে যাচ্ছি, আলভির স্বাভাবিক গলার স্বর। ঐশী রহমান চমকে ওঠেন, সাথে বাড়ির সবাই। ঐশী রহমান উতলা হয়ে বলেন, চলে যাচ্ছ মানে কি?
কোথায় যাবে? জার্মানি ফিরে যাচ্ছি। তুমি না বললে 1 মাসের জন্য এসেছো? তাহলে আজকেই কেন চলে যাবে? এখানে ভালো লাগছে না আমার। মায়াকে ডাকো, ওকে মুক্ত করে দিয়ে যাই। বাড়ির সবাই ঘিরে ধরে আলভিকে। কেউ কিছু বলার আগেই নাহার বেগম বলেন, এসব কি বলছো দাদু ভাই? মায়াকে কেন মুক্ত করে দিয়ে যাবে? তুমি না ওর সাথে সংসার করতে চাইলে? আমি একা চাইলে তো হবে না, মায়াকেও চাইতে হবে। আমার জন্য মায়াকে যা যা ভোগ করতে হয়েছে, তারপর মায়ার না চাওয়াটাই স্বাভাবিক। ওকে জোর করার কোনো অধিকার আমার নেই। মাহিদ, মায়াকে ডেকে নিয়ে আয়। মাহিদ দাঁড়িয়ে থাকে আগের মতোই। কি বলছি তোকে, শুনতে পাচ্ছিস না? মায়াকে ডেকে নিয়ে আয়। মাহিদ সিঁড়ির দিকে পা বাড়ায়। আলতাফ মাহমুদ বলেন, মাহিদ দাঁড়া। দাঁড়িয়ে যায় মাহিদ। সবাই আলতাফ মাহমুদের দিকে তাকায়। আলতাফ মাহমুদ ছেলের কাছে এগিয়ে এসে দাঁড়ান। হুট করে আবার এই সিদ্ধান্ত কেন নিয়েছো? মায়া চাইছে তাই। মায়া বলেছে তোমাকে? অনেকবার। আজকে রাতে বলেছে? না, কিছু বলেনি। তুমি নিজে থেকে ওকে ছাড়তে চাইছো তাহলে? এরকম কেন মনে হচ্ছে তোমার? মায়া তো নিজের মুখে এখন বলেনি তোমাকে মুক্তি দিতে। আমার সাথে থাকতেও তো চাইনি। আমার শত কথার একটা উত্তর পর্যন্ত দেয়নি। হ্যাঁ অথবা না কিছুই বলেনি। যেহেতু মায়া আগে মুক্তি চেয়েছে, তাই মুক্তি দিয়ে দেব। পাগলামি বন্ধ করো, বারবার ভুল করবে না। মেহবুবা মেহের বলেন, আমি মায়ের সাথে কথা বলছি। ওর জেদ আজকে বের করে ছাড়বো। এত কিসের জেদ? এতগুলো মানুষের কথার কোনো দাম নেই ওর কাছে? ভাবি, আপনি কিছু বলবেন না মায়াকে। আলভি ওর কাছে গেলেই হবে। আলভি কপাল ভ্রু কুঁচকে যায়। আমি গেলে হবে মানে কি? তালাক দিলে তো সকলের সামনেই দিতে হবে, তাই না? তালাক কেন দেবে তাহলে? করিডোরে দাঁড়িয়ে তখন তুমি আমাকে যা যা বললে, সেই সবই সত্যি। এখানে মায়ের কোনো দোষ নেই। আমি যা বলেছি ওই তাই করেছে। ওকে প্রমিস করিয়েছিলাম, তাই আমার সব কথা শুনেছে। তুমি এখন মায়ের রুমে যাও। তোমার চলে যাওয়ার কথা শুনে তখন থেকে কাঁদছে একা একা বসে। আলভি অবাক হয়ে বাবার মুখের দিকে তাকিয়ে থাকে। ওর সন্দেহই ঠিক ছিল তাহলে। মায়ের এমন আচরণের পেছনে ওর বাবার অবদান আছে। সেজন্যই মায়ের সাথে কথা বলার সময় আলভির বারবার মনে হতো মায়ের চোখ বলছে এক কথা আর মুখ বলছে আরেক কথা। আলতাফ মাহমুদ কেন বারবার মায়ের সাথে কথা বলতেন সেটাও বুঝতে পারছে। যখন দেখেছে ও মায়ের সাথে সংসার করতে চাইছে, ভালোবেসে ফেলেছে, তখন ওর বউকে গুটি বানিয়ে ওকেই শায়েস্তা করতে চেয়েছে। এমন বাপ হলে আর আলাদা করে শত্রুর কি প্রয়োজন? কি হলো, যাও মায়ের কাছে। তার মানে আমার সন্দেহই ঠিক? একদম। বাপ ছেলের কথা শুনে সবাই একটু একটু বুঝতে পারছে মায়া কেন সকলের এত বোঝানোর পরেও জেদ ধরেছিল। বাপ হয়ে ভালোই ছেলের পেছনে পড়েছিল। নাহার বেগম বলেন, কি হলো দাদু ভাই, যাও মায়ের কাছে। আলভি বাবার মুখের দিকে তাকিয়ে দাঁত কটমট করে। আলতাফ মাহমুদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের রুমের দিকে পা বাড়িয়ে বলেন, যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। মাহিদ, আলভির সুটকেসটা ওর রুমে রেখে তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। কথা বলতে বলতে চলে যান আলতাফ মাহমুদ। আলভি সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মুচকি এসে মনে মনে বলে, আলতাফ মাহমুদ, তুমি যদি চলো ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। আমি তোমারই ছেলে। তুমি কিভাবে ভাবলে আমি কিছুই বুঝতে পারবো না? তোমার চোখে চোখে কথা বলা দেখেই আমি বুঝতে পেরেছিলাম সব। তোমার চেয়ে আমার মাথায় বুদ্ধি কম নাকি? মায়ের রুমের সামনে এসে দাঁড়ায় আলভি। রুমের ভেতর ঘুটঘুটে অন্ধকার, ফ্যানের শোষো শব্দ, সাথে মায়ের ফুপিয়ে কান্নার আওয়াজ। ধীর পায়ে ভেতরে প্রবেশ করে। ডোর ভেতর থেকে লক করে অন্ধকার হাতড়ে লাইট অন করে। রুমে নজর বুলিয়ে মায়াকে খোঁজে। ফ্লোরে বেডের সাথে ঘেঁষে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদছে। লাইট অন হওয়ায় মাথা তুলে তাকায় মায়া। সামনে দাঁড়িয়ে আছে আলভি। আলভিকে দেখেই মাথা নামিয়ে নেয়। আলভি মায়ার সামনে হাঁটু গেড়ে বসে। ফ্যানের বাতাসে উঠতে থাকা চুলগুলো ঠিক করে দিতে দিতে ডাকে, মায়াপরি। মায়া মুখ তুলে তাকায়। ভালোবাসি মায়াপরি। মায়া সময় নেয় না। হুড়মুড়িয়ে হাঁটুতে ভর করে আলভির গলা জড়িয়ে ধরে শক্ত করে। এতক্ষণ ফুপিয়ে কাঁদলেও এবারে শব্দ করে কেঁদে ওঠে। ঝোঁক সামলাতে না পেরে পেছনে হেলে মায়াকে নিয়ে ফ্লোরে পড়ে যায় আলভি। ফ্লোরে শুয়ে নিজেও শক্ত করে জড়িয়ে ধরে মায়াকে। মায়ার কান্না আরো বেড়ে যায়। আলভি কিছু না বলে চুপ হয়ে থাকে। চার হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে ভালোভাবে অনেকটা সময় ধরে কাঁদে মায়া। কান্না কমে আসলে আলভির গলা ছেড়ে বুকে মুখ গুজে মিশিয়ে নেয় নিজেকে। আলভি মায়ের এলোমেলো চুলে হাত বুলিয়ে বলে,
এতই যখন ভালোবাসো তাহলে শ্বশুরের কথা কেন শুনেছ? মায়া হেঁচকি তুলতে তুলতে বলে, তখন রাগের মাথায় আব্বু যা যা বলেছে সব শুনে ওয়াদা করে ফেলেছিলাম। শ্বশুরের সাথে মিলে ভালোই জব্দ করেছো। তুমিও আমাকে অনেক কষ্ট দিয়েছো। সেসবের শোধ শুধে আসলে উসুল করলে তাহলে? মায়া বলে না কিছু। নিজের বুক থেকে মায়ের মুখ তুলে মুখের দিকে তাকায় আলভি। এইটুকু সময়ের মধ্যেই চোখ দুটো লাল হয়ে গেছে, নাক লাল হয়ে গেছে। কপালের উপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দেয় সযত্নে। চোখের পানি মুছে দিয়ে বলে, কেঁদে কেঁদে চোখ মুখের কি অবস্থা করেছো? মায়া আলভির চোখের দিকে তাকিয়ে থাকে। আবার চুপ হয়ে গেল কেন? ছেড়ে যেতে চাইলে কেন? না যেতে চাইলে তো কাছে আসতে না। ছেড়ে যেতে চেয়েছে বলেই তো কাছে পেলাম। আলভিকে আবার জড়িয়ে ধরে কেঁদে ওঠে মায়া। এতক্ষণ হারিয়ে ফেলার ভয়ে কাঁদছিল, আর এখন কাছে পাওয়ার আনন্দে কাঁদছে। যাকে ভালোবেসে এসেছে ছোটবেলা থেকেই, তার উপর কিভাবে বেশি দিন রেগে থাকবে? প্রথম কয়েকদিন রেগে থাকলেও কয়েকদিন পরে রাগ ক্ষোভ গলে পানি হয়ে গেছে। শ্বশুরকে ওয়াদার কারণে এই কয়েকদিন রাগের অভিনয় করেছে। আলভির সামনে বেশিক্ষণ থাকলে ওর কথা শুনলে মায়া নিজেকে সামলাতে পারতো না। ইচ্ছে করতো ভালোবাসার মানুষটির বুকে ঝাঁপিয়ে পড়তে। আলভির ইমোশনাল কথা শুনলে ওর কান্না পায় ভীষণ। অনেক কষ্টে নিজেকে সামলে নিত তখন। এই কারণেই আলভির কাছ থেকে দূরে দূরে থাকতো। ওকে 13 বছর কষ্ট দেওয়ার পরিবর্তে 13 দিন কষ্ট পাওয়া উচিত ছিল আলভির। না হলে ভালোবাসার কদর বুঝবে না। তবে 13 দিন পূরণ হওয়ার আগেই হেরে গেছে মায়া। পুনরায় আর হারাতে চায় না আলভিকে।